ॐ जटिने दण्डेन नित्यं लम्बोदरशरीरिणे कमण्डलुनिषङ्गाय तस्मै ब्रह्मात्मने नमः। नमः किरणचन्द्राय कैशरानन्दस्वामिने सद्गुरोरवताराय दरवेशाय नमो नमः। দরবেশ দরবার দ্বিতীয় খণ্ড পূর্ব পাঠের পরবর্তী অংশ। শুধু যে তাঁর অনুগত জনেরাই দরবেশজির শরীরী অনুপস্থিতির সময়ে তার সাক্ষাৎ দর্শন পেয়েছেন তা নয়। শ্রী শ্রী দরবেশজি প্রসঙ্গ বইয়ে এ বিষয়ে শরীফাবাদ আশ্রমে রহম আলী নামে একজন মুসলমানের দর্শনের অভিজ্ঞতার কাহিনী বর্ণনা করা হয়েছে। রহম আলী একদিন দরবেশজির কাশীতে থাকার সময়ে প্রকাশ্য দিবালোকে সাধনাশ্রমের বেদির উপরে দরবেশজিকে উপবিষ্ট অবস্থায় প্রাণায়াম করতে দেখতে পেয়ে পাশের ভৌমিক বাড়িতে গিয়ে খবর দেয়। দরবেশজি প্রতিষ্ঠিত কান্তর সাধনাশ্রমেও একজন স্থানীয় সাঁওতাল একবার নির্জনে দরবেশজিকে দেখতে পেয়ে গাঁয়ের সকলকে খবর দিয়েছিল। কান্তরের দরবেশ শিষ্যদের মুখে এ কাহিনী জানা যায়। কান্তর সাধনাশ্রমের প্রতিষ্ঠা হয় 1344 সালে। দরবেশজি বেশ কিছু শিষ্য সহ উপস্থিত হয়ে এ আশ্রম প্রতিষ্ঠা করেন। এই আশ্রম প্রতিষ্ঠার পর পুরো 1 বছর আশ্রমের খড় মাটির ঘরে এক অপূর্ব দিব্য গন্ধ বিরাজ করত। এ কথা দরবেশজির শিষ্য শিবরাম চক্রবর্তী মহাশয় লিখে জানিয়েছেন। এই গন্ধ ওই ঘরের কপাট, আসনে ব্যবহৃত কাপড়, এমনকি জলের ঘটিতেও পাওয়া যেত। কেউ আশ্রমে গিয়ে নিজের বাসগৃহে ফিরে এলে তাঁর বস্ত্রাদিতে ও দেহে গন্ধ লেগে থাকত এবং সে পরিবারের সকলে ওই গন্ধ পেতেন। দরবেশজির অশরীরী আবির্ভাব ও দর্শন দানের একটি আশ্চর্য কাহিনী খিদিরপুরের মন্মথ দত্তের কাছে শোনা যায়। মন্মথ দরবেশজির শিষ্য, খিদিরপুরেই ডাক্তারি করতেন। দ্বিতীয় মহাযুদ্ধের সময় বোমার ভয়ে কলকাতা যখন জনশূন্য হতে আরম্ভ করেছে, তখন দরবেশজি 4 জন ডাক্তার শিষ্য কলকাতায় প্রাইভেট প্র্যাকটিস করতেন। তাদের মধ্যে প্রভাত ভৌমিক তাঁর দেশের বাড়ি শরীফাবাদে চলে যান। সুবোধ বাড়ুজ্জে দরবেশজির আদেশ মতো কাশীতে গিয়ে ডাক্তারি শুরু করে পরে সেখানেই প্রতিষ্ঠিত হন। নীরদ বর্মন দরবেশজির কথা মতো কালনায় গিয়ে পুরোপুরি হোমিওপ্যাথ বনে যান, যদিও তিনি অ্যালোপ্যাথি শাস্ত্রের এমবি ছিলেন। কাশীর মঠে মহান্ত হওয়ার আগে পর্যন্ত নীরদ কালনাতেই প্র্যাকটিস করেছেন। মন্মথর বেলায় অসুবিধে ছিল যে তাঁর পৈতৃক বাড়ি কলকাতায়, তাঁর পক্ষে কলকাতা ত্যাগ করা শক্ত। অথচ জনবিরল ও রোগী বিরল কলকাতায় তাঁর রুজি রোজগারের কোনো উপায় ছিল না। মন্মথের এই অসহায় অবস্থায় 1348 সালে প্রয়াগে কুম্ভ মেলা উপলক্ষে দরবেশজি তাকে সেখানে যেতে লিখলেন। নির্দেশ পেয়ে মন্মথ এলাহাবাদের টিকিট কাটতে গেলেন। টিকিটবাবু তাকে প্রচণ্ড ধমক দিলেন, বললেন, কাগজ দেখেননি যে কুম্ভ মেলার ভিড় ঠেকাবার জন্য এলাহাবাদের টিকিট বিক্রি করা বন্ধ হয়ে গেছে? মন্মথ হতাশ হয়ে চলে আসতে উদ্যত হয়েছেন। হঠাৎ টিকিটবাবু তাকে ডেকে জিজ্ঞেস করলেন, আপনি কি ডাক্তার? ডাক্তারদের বেলায় কুম্ভে যেতে বারণ নেই। মন্মথ যেন অকুলে কুল পেলেন এবং তিনি যে ডাক্তার সেই কথা জানালেন, টিকিটও পেলেন। কুম্ভমেলায় দরবেশজির ছাউনিতে মন্মথর বেশ কয়েকজন গুরু ভাই উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে শান্তিপুরের ধনঞ্জয় চক্রবর্তী অন্যতম।
কলকাতায় মনমতোর ডাক্তারির শোচনীয় অবস্থার কথা জেনে ধনঞ্জয় জোর দিয়ে মনমতোকে শান্তিপুরে গিয়ে ডাক্তারি করতে পরামর্শ দিলেন। ঘর জোগাড় করে দেওয়া, প্রারম্ভিক অন্যান্য সুবিধা সুযোগ ইত্যাদির ব্যবস্থার ভার শতপ্রবৃত্ত হয়ে ধনঞ্জয় নিতে চাইলেন। দরবেশজিও এই ব্যবস্থা অনুমোদন করলেন। কুম্ভ থেকে কলকাতা ফিরে এসেই ডাক্তারির আসবাব ও সরঞ্জাম নিয়ে মনমতো ধনঞ্জয়ের সহায়তায় শান্তিপুরে ডিসপেন্সারি খুলে বসলেন। কিন্তু শান্তিপুরে তখন অনেক প্রতিষ্ঠিত ডাক্তার আছেন, নবাগত মনমতের কোনো রোগী জোটে না, কেই বা তাকে চেনে। এরকম বেশ কিছুদিন কেটে গেল। প্র্যাকটিস জমানো সম্বন্ধে মনমতো ক্রমেই হতাশ হয়ে পড়েন। এর মধ্যে শান্তিপুরে কলেরা রোগ প্রায় মহামারীর আকারে দেখা দিল, কিন্তু মনমতের ভাগ্যে রোগীর ডাক আসে না। একদিন দুপুরবেলা মনমতো তার ডাক্তারখানার বাইরের দরজা ভেজিয়ে ভিতরে খাওয়া দাওয়ার পর বিশ্রাম করছেন। হঠাৎ শোনেন বাইরে থেকে কেউ ডাক্তারবাবুর খোঁজ করছে। দরজা খুলে বাইরে চেয়ে দেখেন একজন মুসলমান দাঁড়িয়ে আছে। সে জিজ্ঞেস করল, আপনি কি কলকাতার খিদিরপুরের ডাক্তার? মনমতো সে কথা স্বীকার করতেই লোকটি চলে যেতে উদ্যত হল। বিস্মিত মনমতের প্রশ্নের জবাবে সে জানালো যে একটু পরেই সে আবার রোগীর খবর নিয়ে আসবে। কিন্তু না, সেদিন তো নয়, তার পরের দিনও ওই লোকটির আর পাত্তা পাওয়া গেল না। দুদিন পর মনমতো শান্তিপুরের মুসলমান পাড়া দিয়ে হেঁটে আসছেন। হঠাৎ এক বাড়ির দাওয়ায় আরও অনেকের সঙ্গে তাকে খোঁজ করতে যাওয়া লোকটিকে দেখতে পেলেন। লোকটিও মনমতোকে চিনতে পেরে বললে, সেদিন আপনার খোঁজ নিয়ে ফিরে এসে বললাম, কিন্তু যে মেয়েটির জন্য আপনাকে ডাকতে গেছিলাম তার বাবা আপনাকে কল দিল না, মেয়েটি মারা গেল। আপনাকে দেখালে মেয়েটি বেঁচে যেত। বিস্মিত হয়ে মনমতো জানতে চাইলেন যে তাকে হঠাৎ খোঁজ করার কি কারণ ঘটেছিল। এইবারে সেই মুসলমান লোকটি যা বলল তা প্রায় অলৌকিকই বটে। সে বলল, যেদিন দুপুরে সে মনমতোকে খুঁজতে গিয়েছিল তার আগের দিন সন্ধ্যা নাগাদ তার আত্মীয়া ওই মৃতা মেয়েটির কলেরা হয়েছে দেখে খুব চিন্তিত হয়ে সে একা একা বাড়ি ফিরছিল। রাস্তার এক জায়গায় বাঁশবন, জ্যোৎস্না রাতেও খানিকটা অন্ধকার হয়ে আছে। সেখানে বড় চুলদাড়িওয়ালা একজন ফকিরকে সে দেখতে পায়। ফকিরের রূপ বর্ণনা করতে গিয়ে লোকটি মুসলমান ধর্মমতের বিরোধী একটি উক্তি করল। বলল, ফকির যেন আল্লাহর মতো দেখতে। ফকির লোকটিকে বললেন, কলকাতার খিদিরপুরের এক ডাক্তার অমুক পাড়ায় এসে বসেছেন, তাঁকে দেখালেই মেয়েটি সেরে যাবে। এই কথা শুনেই সে পরদিন খোঁজ নিতে গেছিল যে সত্যি ওই ডাক্তার ওখানে আছেন কি না। কিন্তু মেয়েটির বাবাকে সব বলা সত্ত্বেও সে মনমতোকে কল দিতে রাজি হলো না। দুর্ভাগ্য, মেয়েটি মারা গেল। মুসলমান লোকটি পাড়ার মধ্যে দাঁড়িয়ে যখন মনমতোকে এই কাহিনী বলছিল তখন পাড়ার অনেক লোক চারিদিক ভিড় করে তা শুনছিল। পরদিন থেকে মুসলমান পাড়ার কলেরা রোগীর জন্য মনমতোর মুহুর্মুহু ডাক আসতে লাগলো। কলকাতা শহরে ডাক্তারিতে অভ্যস্ত মনমতো
কলেরার চিকিৎসায় তেমন অভিজ্ঞ ছিলেন না। মন্মথের ছেলেই তাঁর সহকারী ও কম্পাউন্ডার। তাঁর ব্যবহারিক বিদ্যার কথা না তোলাই ভালো। তবু মন্মথের চিকিৎসিত প্রত্যেকটি কলেরার রোগী আরোগ্য হতে লাগলো। মুসলমান পাড়ার বাইরে অন্যত্র কলেরা চিকিৎসক হিসেবে তার নাম ছড়িয়ে পড়ল। বলতে গেলে প্রায় রাতারাতি মন্মথের পসার জমে গেল শান্তিপুর শহরে। শান্তিপুরের সেবারকার কলেরার মহামারীতে মন্মথের চিকিৎসিত একটি রোগীও মরেনি। এ সংবাদ কলকাতার মেডিকেল জার্নালে প্রকাশিত হয়েছিল। এ কথা বুঝিয়ে বলার অপেক্ষা রাখে না যে মন্মথের রোজগারের একটা সুব্যবস্থা করে দেওয়ার জন্য তাঁর গুরুদেব ওই মুসলমান লোকটির সামনে আবির্ভূত হয়ে মন্মথের ডাক্তারির নৈপুণ্যের প্রচার ও প্রসারের পথ সুগম করে দিয়েছিলেন। জয় গুরু, জয় গুরু, জয় গুরু, প্রণাম।